বন্ধুরা, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা শিখছি কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সেস এই টপিকটার এর আগের ক্লাসে আমরা অনেকগুলো ধরনের ফ্রেজ বা শব্দ শিখেছিলাম, যে শব্দগুলো থাকলে আমরা কিভাবে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে পারি সেটাও দেখেছিলাম। আজকের ক্লাসে এরকমই আরও কিছু কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আমাদের আলোচনা, এবং আজকের ক্লাসটা মূলত একটুখানি স্ট্রাকচার বেসড হবে, তাই একটু মনোযোগ দিয়ে পড়ো, কারণ এখানে শুধুমাত্র এমনিতেই একটা অর্থপূর্ণ বাক্য বসিয়ে দিলেই হবে না, একটুখানি স্ট্রাকচারটা ফলো করতেই হবে। চলো বন্ধুরা, আমরা তাহলে শুরু করি। প্রথম রুলটা যদি আমরা দেখি, আমরা হ্যাড বেটার সম্পর্কে জানবো। তাহলে হ্যাড বেটারের অর্থ তবুও বা বরং ভালো। হ্যাড বেটার যুক্ত সেন্টেন্স পাস্ট টেন্সের হলেও মূলত সেটা পাস্ট টেন্স নয়, তাই হ্যাড বেটারকে আনরিয়াল পাস্ট বলা হয়, অর্থাৎ এটা প্রেজেন্ট বা ফিউচারের অর্থ প্রকাশ করে। এটার অর্থটা একটু ভালো করে বুঝে নাও, যে যখন হ্যাড বেটারটা দেখতে পাস্ট সেন্টেন্স বা পাস্ট টেন্সে আছে এরকম একটা সেন্টেন্স, কিন্তু এটা প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে অর্থ প্রকাশ করে, এ কারণে তাকে আমরা আনরিয়াল পাস্ট বলে থাকি। সো হ্যাড বেটারের পরে কখনো ইনফিনিটিভ বসবে না বা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে না, সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসবে। তাহলে হ্যাড বেটার যুক্ত সেন্টেন্স আমরা কিভাবে লিখতে পারি? প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে হ্যাড বেটার এবং তারপর ভার্বের বেস ফর্ম, এবং এরপরে আমাদের সেন্টেন্সের বাকি অংশটা। তাহলে চলো আমরা একটু উদাহরণ দেখি। প্রথমে কি আছে? আই হ্যাড বেটার ড্যাশ। তাহলে এখানে আমরা লিখতে পারি আই হ্যাড বেটার কল হিম অ্যাট ওয়ান্স, অর্থাৎ আমার বরং তাকে এখনই কল করা উচিত। তাহলে দেখো আমরা লিখেছি কি আই হ্যাড বেটার কল হিম অ্যাট ওয়ান্স। তাহলে এই যে কল হিম অ্যাট ওয়ান্স, কলটা কি? হ্যাড বেটারের পরে আমরা কল মেইন ভার্বটাকে বসিয়েছি বেস ফর্মে, এখানে কিন্তু টু কল বসেনি। তাহলে আই হ্যাড বেটার কল হিম অ্যাট ওয়ান্স। তারপর যদি দেখি ইউ হ্যাড বেটার, তাহলে ইউ হ্যাড বেটারের পরে যদি ড্যাশ থাকে আমরা কি করতে পারি? ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস লিখতে পারি। তারপর যদি দেখি হি হ্যাড বেটার, এখানে আমরা অনেক কিছু বলতে পারি, আমরা বলছি হি হ্যাড বেটার গো হোম, আমাদের কার্টুনটার মতন সে বাসায় চলে যায়। তাহলে বন্ধুরা, আশা করি হ্যাড বেটার যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কিভাবে কমপ্লিট করতে হবে এটা তুমি শিখে গেছো। এখন আমরা চলে আসি আমাদের দ্বিতীয় নিয়মটাতে। এখানে আমরা দেখব নো সুনার হ্যাড দেন, স্কেয়ারসলি হ্যাড ওয়েন বা হার্ডলি হ্যাড ওয়েন থাকলে আমরা কিভাবে সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে পারি। সো এই জাতীয় স্ট্রাকচারগুলো যেতে না যেতে, খেতে না খেতে, পৌঁছাতে না পৌঁছাতে, করতে না করতে এরকম অর্থ প্রকাশ করে। সো এই স্ট্রাকচারগুলোতে আমরা ওয়েন এবং দেনের আগ পর্যন্ত পাস্ট পারফেক্ট টেন্স বসাবো। তাহলে দেখো ওয়েন এবং দেন আছে তিনটাতেই, তো এগুলোর আগে আমরা বসাবো পাস্ট পারফেক্ট টেন্স, এবং ওয়েন এবং দেনের পরের অংশে বসাবো পাস্ট ইনডেফিনিট টেন্স। খুবই সহজ, আগে বসবে পাস্ট পারফেক্ট, পরে বসবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা যদি একটু এক্সাম্পল দেখি, জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সো নো সুনার হ্যাড আই গন আউট, তাহলে দেখো নো সুনার হ্যাডের পরে আই গন আউট আছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়েছে। তারপর আমরা লিখেছি দেন হি কেম, অর্থাৎ দেনের পরের অংশটা আমরা পাস্ট ইনডেফিনিটে করেছি। তারপর যদি দেখি স্কেয়ারসলি হ্যাড উই রিচড দ্য স্টেশন, তারপর ড্যাশ, তাহলে আমরা বলতে পারি স্কেয়ারসলি হ্যাড উই রিচড দ্য স্টেশন ওয়েন দ্য ট্রেন লেফট, তাহলে আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটা ছেড়ে দিল। তারপরে উদাহরণটা যদি দেখি হার্ডলি হ্যাড হি রিচড দ্য কলেজ ড্যাশ, তাহলে আমরা বলতে পারি হার্ডলি হ্যাড হি রিচড দ্য কলেজ ওয়েন দ্য এক্সাম বিগ্যান। সো বন্ধুরা, তোমার কাছে মনে হতে পারে এটা তো আমি দেখলাম, বুঝলাম, কিন্তু আমি শিখেছি কি না এটা এনশিওর করবো কিভাবে? তোমার জন্য আমার পরামর্শটা হচ্ছে, যখনই আমরা একটা স্ট্রাকচার কিংবা একটা শব্দযুক্ত সেন্টেন্স দেখছি, তুমি এরকম সিমিলার 10টা সেন্টেন্স নিজে নিজে তৈরি করো না, একটু খাতায় লিখে ফেলো, একটু প্র্যাকটিস করো। এই এক বেলার প্র্যাকটিস কিন্তু তোমাকে সারা জীবন হেল্প করবে। একবার ভালোভাবে শিখে গেলে এই নো সুনারের রুলটা একদম বিশ্বাস করো সারা জীবন কাজে লাগে। আমি দেখেছি বিভিন্ন ভার্সিটির ভর্তি পরীক্ষায়, পরবর্তী থেকে বিভিন্ন চাকরির পরীক্ষাতেও কিন্তু এই নো সুনারের রুল থেকে অনেক প্রশ্ন আসে, তাই এগুলো একটু ভালো করে শিখে নিতে হবে ছোটবেলা থেকে। সো এখন চলো আমরা পরবর্তী অংশে চলে আসি। এখানে আমরা দেখব ইট ইজ টাইম নিয়ে। তাহলে কোনো একটি কাজ করার সঠিক সময় হয়েছে বোঝাতে আমরা ইট ইজ টাইমের সাথে ইনফিনিটিভ বসাই, তারপর বাকি অংশ বসাই, অথবা আমরা এভাবেও করতে পারি ইট ইজ টাইম ফর বসিয়ে তারপর অবজেক্ট, তারপর ইনফিনিটিভ এবং বাকি অংশ বসাতে পারি। তাহলে আমরা এক্সাম্পল দেখলে খুব সহজেই বুঝতে পারবে। সো আমরা বলতে পারি ইট ইজ টাইম টু, তাহলে দেখো ইট ইজ টাইম টু আছে, তার মানে এরপরে ইনফিনিটিভ বসবে, তাহলে কোনো একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা বসাবো। তাহলে কি দাঁড়ায়? ইট ইজ টাইম টু স্টার্ট ওয়ার্কিং, কাজ শুরু করার সময় হয়েছে, ইট ইজ টাইম টু স্টার্ট ওয়ার্কিং। তারপর যদি আমরা দেখি ইট ইজ টাইম দিয়ে আমরা আর কি বলতে পারি?
ইট ইজ টাইম টু লিভ দ্য প্লেস, অর্থাৎ জায়গাটা ছেড়ে চলে যাওয়ার সময় হয়েছে। তারপর আমরা বলতে পারি ইট ইজ টাইম ফর ড্যাশ, তাহলে কি হতে পারে? ইট ইজ টাইম ফর আস টু অ্যাটাক দ্য এনিমি, তাহলে আমাদের সময় হয়েছে শত্রুকে আক্রমণ করার। তাহলে এখানে দেখো ইট ইজ টাইম ফর আস, অর্থাৎ এই আসটা এখানে অবজেক্ট, তাহলে ইট ইজ টাইম ফর আস। তারপর আমরা ইনফিনিটিভ ব্যবহার করেছি, ইট ইজ টাইম ফর আস টু অ্যাটাক দ্য এনিমি। তাহলে বন্ধুরা আশা করি ইট ইজ টাইমের রুলটা তুমি খুব সহজেই বুঝতে পারলে। এখন চলো আমরা ইট ইজ হাই টাইম যখন থাকে সেটা দিয়ে কি বোঝো একটু দেখে নিই। সো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম দিয়ে এটাও বোঝানো হয় যে কোনো কাজ করার সঠিক সময়টা ইতোমধ্যে পার হয়ে গেছে, সুতরাং আর দেরি না করে এই মুহূর্তেই কাজটা শুরু করা উচিত, এমনটা বোঝানোর জন্য আমরা ইট ইজ টাইম কিংবা ইট ইজ হাই টাইম ব্যবহার করি। এক্ষেত্রে স্ট্রাকচারটা কি হয়? ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে আমরা সাবজেক্ট বসাই এবং তারপর পাস্ট সাবজাংটিভ বসাই। আমরা একটু উদাহরণ দেখলে এই পাস্ট সাবজাংটিভটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো দেখো আমাদের প্রথম রুলটা কি, প্রথম উদাহরণটা কি? ইট ইজ টাইম উই ড্যাশ, তাহলে দেখো এখানে আমরা কি করছি? ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম, এখানে আমরা উই ওয়েন্ট হোম করেছি, অর্থাৎ মেইন ভার্বটার পাস্ট ফর্মটা বসিয়েছি। তারপর যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, ইট ইজ টাইম দে স্টার্টেড আর্নিং দেয়ার ওন লিভলিহুড, এই দুটোতেই দেখো আমরা কি করেছি? স্টার্টেড এবং ওয়েন্ট, এখানে যে পাস্ট ফর্মটা ব্যবহার করছি এগুলোই কি আমরা পাস্ট সাবজাংটিভ বলছি, অর্থাৎ এগুলো আসলে আনরিয়েল পাস্ট। কেন? কারণ কোনো কিছু করার সময় পার হয়েছে আমরা বোঝাচ্ছি, কিন্তু আসলে কি কাজটা আসলে হয়েছে পাস্টে? হয়নি, এটাই আমরা এখানে পাস্ট সাবজাংটিভ দ্বারা প্রকাশ করছি। তাহলে ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম এবং ইট ইজ টাইম দে স্টার্টেড আর্নিং দেয়ার ওন লিভলিহুড। এবং তুমি চাইলে এখানে ইট ইজ টাইমের জায়গাতে ইট ইজ হাই টাইমও বসাতে পারতে, যে ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট হোম, ইট ইজ হাই টাইম দে স্টার্টেড আর্নিং দেয়ার ওন লিভলিহুড। বন্ধুরা এখন আমরা চলে আসি পরের রুলটাতে। এখানে আমরা দেখব অ্যাজ দো কিংবা অ্যাজ ইফ যদি যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি। সো অ্যাজ ইফ বা অ্যাজ দো যেন অর্থ প্রকাশ করে এবং অ্যাজ দো অ্যাজ ইফের দুটো স্ট্রাকচার আছে। প্রথমটা কি? যদি অ্যাজ দো বা অ্যাজ ইফের প্রথম অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরের অংশটা পাস্ট ইনডেফিনিট হবে। আর যদি অ্যাজ দো বা অ্যাজ ইফের প্রথম অংশটাতেই পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে সেক্ষেত্রে পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমি আশা করি অ্যাজ দো বা অ্যাজ ইফের স্ট্রাকচারটা তুমি সহজেই বুঝেছো। তাহলে এখন চলো আমরা একটু প্র্যাকটিস করি। এখানে আছে হি টেলস মি দ্য ম্যাটার অ্যাজ ইফ হি ড্যাশ, তাহলে দেখো প্রথমেই আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে পরেরটা কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে আমরা কি লিখলাম? হি টেলস মি দ্য ম্যাটার অ্যাজ ইফ হি নিউ ইট, তাহলে সে আমাকে কথাটা এমনভাবে বলল যেন সে এটা জানতো। তাহলে বন্ধুরা আমরা চলো আরো উদাহরণ দেখি। এখানে আছে হি টোল্ড মি দ্য ম্যাটার ড্যাশ, তাহলে এখানে খেয়াল করে দেখো টোল্ড মি দ্য ম্যাটার আছে পাস্ট ইনডেফিনিট টেন্সে, তার মানে অ্যাজ ইফ এর পরে কি বসবে? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা বসাতে পারি হি টোল্ড মি দ্য ম্যাটার অ্যাজ ইফ নো ওয়ান এলস হ্যাড নোন অ্যাবাউট ইট, সে এমনভাবে ব্যাপারটা আমাকে বলল যেন অন্য কেউ সেটা জানতোই না। তারপর আমরা যদি দেখি শি প্রসিডস অ্যাজ দো, আমরা বলতে পারি আই ডিড নট স্পিক। প্রথমে আছে কি? প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে পরে আমরা পাস্ট ইনডেফিনিট বসাচ্ছি। আর শি প্রসিডেড অ্যাজ দো, এখানে প্রথমে যদি পাস্ট ইনডেফিনিট থাকে পরে হবে পাস্ট পারফেক্ট, তাহলে শি প্রসিডেড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন, তাহলে সে এমনভাবে বলতে লাগলো যেন আমি কিছু বলিনি। তাহলে বন্ধুরা অ্যাজ ইফ অ্যাজ দো রুলটা আমি আশা করি তুমি বুঝতে পেরেছো। অ্যাজ দো অ্যাজ ইফ এর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা কি? কোনো কিছু হওয়া বোঝাতে আনরিয়েল পাস্টের অর্থ প্রকাশ করতে আমরা অ্যাজ দো বা অ্যাজ ইফ এর পরে ওয়ের বসাই, ওয়াজ কিন্তু বসাই না, ওয়ের বসাই। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা বলছি হি রানস ফাস্ট অ্যাজ দো, তাহলে আমরা বলছি যে সে অনেক দ্রুত দৌড়ায় যেন হি ওয়ার আ ম্যাডম্যান, অর্থাৎ যেন সে একজন পাগল লোক ছিল। তাহলে হি রানস ফাস্ট অ্যাজ দো হি ওয়ার আ ম্যাডম্যান। তারপর আছে কি? হি ডোনেটস মানি অ্যাজ ইফ হি ওয়ার এক্সট্রিমলি রিচ, তাহলে এমনভাবে সে টাকা দান করে যেন সে অনেক বড় লোক ছিল। তারপর যদি আমরা দেখি, এখন আমরা লেট অ্যালোনের রুলে চলে আসবো। লেট অ্যালোনের রুলে কি হতে পারে? কোনো কিছু চিন্তাও করা যায় না বা ভাবা যায় না, এরকম অর্থ প্রকাশ করতে আমরা লেট অ্যালোন ব্যবহার করি। এটা সাধারণত নেগেটিভ অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা কি লিখছি? হি ক্যান নট পাস দ্য এক্সাম লেট অ্যালোন অ্যাচিভ আ জিপিএ 5, সে পরীক্ষায় পাশ করতে পারে না, জিপিএ 5 এর কথা তো বাদই দাও বা চিন্তাই করা যায় না। তাহলে দেখো লেট অ্যালোনের পরে আমরা সেম সেন্টেন্সে কি বলতে পারি? যে সে অন্য কিছু করতে পারবে না, এমন কোন একটা অর্থ প্রকাশ করা যাবে। তাহলে আমরা কিছু উদাহরণ দেখলে মনে হয় জিনিসটা আরো ক্লিয়ার হবে। আই ক্যান নট সুইম আ কিলোমিটার লেট অ্যালোন আ মাইল, তাহলে আমি 1 কিলোমিটারই সাঁতরাতে পারি না, 1 মাইল তো বাদই দাও।
তারপর দ্য ওল্ড ফার্মার ক্যানট অ্যাফোর্ড টু ভিজিট আ স্মল টাউন লেট অ্যালোন কি হবে দ্য বিগ সিটি, অর্থাৎ বৃদ্ধ কৃষকটা একটা ছোট শহরেই যেতে পারেন না, একটা বড় শহর তো বাদই দিলাম। তাহলে আমরা লেট অ্যালোনের রুলগুলো জানলাম। তারপরে আমরা দেখব যে আই হ্যাভ নট ডিসাইডেড অন দ্য মেইন কোর্স ইয়েট। তাহলে আমরা কি বলতে পারি লেট অ্যালোন আ ডেজার্ট, অর্থাৎ আমি মূলত কি খাবো এটাই বুঝতে পারছি না মেইন কোর্সে, ডেজার্ট বা মিষ্টি জাতীয় কি খাবো সেটা তো চিন্তাই করতে পারছি না। তাহলে লেট অ্যালোনের কিন্তু আমরা অনেকগুলো উদাহরণ শিখে গেলাম। এর মাধ্যমে বন্ধুরা আমরা আজকের ক্লাসটাতে অনেকগুলো ডিফারেন্ট ধরনের নিয়ম শিখেছি, যেগুলো দিয়ে আমরা বিভিন্ন ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি। এবং ওভারঅল আমি বলবো যে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তুমি ভালো করে কোনো একটা টপিক না বুঝে থাকলে আরেকবার দেখো এবং প্রত্যেকটা সেন্টেন্স তুমি অনেকবার করে প্র্যাকটিস করো। প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তুমি খুব ভালো করে এই গ্রামারটা শিখতে পারবে। তাহলে বন্ধুরা আজকের ক্লাসটাতে এই পর্যন্তই। পরের ক্লাসটাতে যাওয়ার আগে চলো একটু প্র্যাকটিস কোয়েশ্চেন করে নিই আমরা। তাহলে আমাদের প্রশ্নে কি আছে, No sooner had we reached home, she cannot speak in English, let alone it is high time we, এবং ডিতে আছে she talks as if। তাহলে এই যে চারটা ইনকমপ্লিট সেন্টেন্স আছে এগুলোকে কমপ্লিট করাটাই হচ্ছে আমাদের প্র্যাকটিস কোয়েশ্চেন। সো বন্ধুরা তুমি ভিডিওটা পজ করে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করে ফেলো, তারপরে আমরা উত্তরটা দেখিয়ে দিই এবং সেম স্ট্রাকচারে তুমি উত্তর লিখলেই হবে। হুবহু যে সেম উত্তরটাই লিখতে হবে এমন কিন্তু কখনোই নয়। তাহলে আনসারে আমরা একটু দেখি। আমরা বলতে পারি নো সুনার হ্যাড উই রিচড হোম দেন ইট স্টার্টেড টু রেইন। বি নাম্বারে আমরা বলতে পারি শি ক্যান নট স্পিক ইন ইংলিশ, লেট অ্যালোন রাইট আ নভেল। সিতে বলতে পারি ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার সেলভস। এবং ডিতে বলতে পারি শি টকস অ্যাজ ইফ শি ওয়ার আ কুইন। তাহলে বন্ধুরা আমরা কিন্তু চারটার উত্তরই করে ফেলেছি। কোনো একটা না বুঝলে তুমি আবার একটু ভিডিওতে সেই অংশটাতে গিয়ে দেখে নিও, তাহলে কিন্তু সহজেই তোমার রিভিশনও হয়ে যাবে, প্র্যাকটিসও হয়ে যাবে। বন্ধুরা এই ক্লাসটাতে আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট নিয়ম শিখেছি ইনকমপ্লিট সেন্টেন্সেসের। এর পরের ক্লাসে আমরা এরকম আরও কিছু নিয়ম শিখব। তার আগ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো এবং তোমাদের সাথে আমার দেখা হবে এর পরবর্তী ক্লাসে। এই ক্লাসটাতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ।